সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শান্তিরাম। সন্ধ্যার কিছু আগে একখানা ট্রেন ছাড়ে। রাত 9:30 আন্দাজ সেখানকার দেশের স্টেশনে পৌঁছায়। শান্তিরাম ওই ট্রেনেই বাড়ি যাওয়া ঠিক করিল। কলে জল আসিয়াছে, ঝরঝর শব্দে চৌবাচ্চায় পড়িতেছে। চৌবাচ্চাটা মাঝারি, ক্রমশ পুড়িয়া আসিল বলিয়া ভাদ্র মাসের পচা গুমট। স্নান করিয়া লওয়াই ভালো, কাপড় ভিজাইয়া দরকার নাই। শান্তিরাম অনেকক্ষণ ধরিয়া স্নান করিল। এখনো ঝাড়ুদার আসে নাই। এবেলা ওবেলার উচ্ছিষ্ট ভাত, শাকের চিবুনো ডাটা ঝাঁঝারি ড্রেনের মুখে পড়িয়া জলের স্রোতে আটকাইয়াছে। দেখিলে গা কেমন করে, কি নোংরা! কিন্তু এই নোংরা আস্তাকুরের মধ্যে আজ 7টি মাস বাস করিয়াও পয়সা হইল কই? যেসব নোংরা সহ্য করিতে পারিত, যদি হোটেলটা হইতে কিছু পয়সা আসিত। ভূপেনবাবু আপিস হইতে ফিরিয়া রান্নাঘরের পাশের ছোট্ট ঘরের চাবি খুলিল। ঘরটার সামনে চালের বস্তা, ডালের বস্তা, বেগুন পটলের ধামা, শুকনো বিলিতি কুমড়া, আধনাগরি আখের গুড়, একটা ছোট্ট 2.5 টিনের অর্ধেক ভর্তি সরিষার তৈল। বাজে হোটেলের মতো যা তা তেল এখানে ব্যবহার করা হয় না। রামগোপাল মিলের মোহন মার্কা খাঁটি সরিষার তৈল। কিন্তু এতেও হোটেল চলিল না। ভূপেনবাবু কলতলায় হাত পা ধুইতে আসিল। কাঁধে গামছা, পায়ে খড়ম। চটির দাম বেশি। বেচারি 25টি টাকা মাহিনা পায়। ট্রাম কোম্পানির আপিসে কাজ করে। ঘরের ভাড়া দেয় 4.5 টাকা। পাইস হোটেল এটা। তবুও ভূপেনবাবুর সঙ্গে মাসিক বন্দোবস্ত আছে। ঘর ভাড়া বাদে 11 টাকা। ভূপেনবাবু বলিল, শান্তিরামবাবু, আপনি নাকি আজ চললেন? না গিয়ে কি করি বলুন? একদিন তো বেঁচে দেখলাম, কিছুই যখন হলো না তখন থেকে লাভ কি? খাবই বা কি? কেন, আপনাকে এরা রাখবে না? আমার পোষাবে না। আমি ছিলাম হোটেলের মালিক, আর এখন ওদের তাবে আমাকে 60 টাকা মাইনে আর খুরাকিতে খাটতে হবে। আর ওই যে নিধিরামবাবু, ও এমন মানুষ যদি দুটি, বললাম আর 25টা টাকা বেশি দাও গিয়ে। দেনার দায়ে না হয় হোটেল বিক্রি হচ্ছে, তা বলে আমায় ফাঁকি দিয়ে তোমাদের ভালো হবে? হোক, ভগবান মাথার উপর আছেন, তিনি দেখবেন। কারেই না হয় পড়েছি মশাই, চিরকাল এমন দিন থাকবে না, তাও বলে দিচ্ছি। বাড়িতেই এখন থাকবেন, দেখে কি হয়। পয়সা যা পেলাম হোটেল বিক্রি করে, তা গেল পাওনাদারের দেনার পেছনে। মিথ্যে বলবো কেন ভূপেনবাবু, আপনি আমার ছোট ভাইয়ের মতো। 7টি টাকা আর রেল ভাড়া, এই নিয়ে দেশে যাচ্ছি। তাতে আর কদিন চলবে সেখানে? হঠাৎ শান্তিরামের মনে পড়িয়া গেল, ধারে হোটেলের জন্য কড়া ও বালতি কিনিয়াছিল আমহার্স্ট স্ট্রিটের গিরীন্দ্রকুণ্ডুর দোকান হইতে। হোটেল বিক্রি হইয়া যাইতেছে শুনিয়া তাহারা আজ কদিন জোর তাগাদা লাগাইতেছে। খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না। তাহাদের বিল সরকারকে আজ সন্ধ্যের সময় আসিতে বলা হইয়াছে। আসিলেই 4টা টাকা কয়েক আনা তাহাদের দেনা শোধ করিতে যাইবে। তবে বাড়ি যাইবে কি শুধু হাতে? পুঁজি তো 7টি টাকা। কাজের কথা নয়, তাহার আগেই বাহির হইয়া পড়িতে হইবে। শিয়ালদহ স্টেশন থেকে গাড়ির জন্য বসিয়া থাকা ভালো। 1.5 ঘণ্টা হোটেলে অপেক্ষা করিবার দণ্ডস্বরূপ 4 টাকা কয়েক আনা দিতে সে রাজি নয়। নিজের ঘরটিতে ঢুকিয়া সে 1খানা ময়লা কাপড় পাতিয়া 2-3 খানা ময়লা কাপড় ও জামা, কাঁসার গেলাসটা, পুরনো 1 জোড়া জুতো, 1 জোড়া খড়ম, পাটি 1খানা, পুটুলি বাঁধিয়া লইল। না, এখানে কোনো জিনিস ফেলিয়া গিয়া লাভ নাই। বাড়িতে লইয়া গেলে গৃহস্থ সংসারে কত কাজে লাগিতে পারে। ছোট্ট টিনের সুটকেসটার মধ্যে ধোপার বাড়ি হইতে সদ্য আসা দোকানি ধুতি এবং একটা ছিটের কাপড়ের পাঞ্জাবি পরিয়া নিজের গায়ের ময়লা শার্টটা পরিতেছে। রেলে যাইবার সময় ফর্সা জামা গায়ে দিয়া লাভ কি? বিশেষত নিজের বাড়িতেই যখন যাইতেছে সে।
কুটুম্ব বাড়িতে নয়। এমন সময় বাহির হইতে কে ডাকিল, শান্তিরামবাবু আছেন? কে? সেই দিনকার যে সেই 8 টিন সর্ষের তেলের দামটা পাও না, কাল আসতে বলেছিলেন, কাল দুবার এসে দেখে পেলাম না। কত বাকি? 1 টাকা 9.5 আনা। শান্তিরামের একবার ইচ্ছে হইল বলে, কাল এসো সকালবেলা। কিন্তু ভূপেনবাবু পাশের ঘরেই রহিয়াছে। ভূপেনবাবু জানে আজই হোটেল বিক্রি হইয়া গিয়াছে। সে শান্তিরাম আজই সন্ধ্যার গাড়িতে দেশে চলিয়া যাইতেছে, এখন আর ফিরিবে না। এ অবস্থায় পাওনাদারকে কি বলিয়া মিথ্যা কথা বলা যায়? অগত্যা দিতে হইল। 60 টাকার ভিতর হইতে বাহির হইয়া গেল 1 টাকা 9.5 আনা। এই বেড়া আগুনের জাল হইতে বাহির হইতে পারিলে এখন সে বাঁচে। আবার কোন দিক হইতে কে আসিয়া পড়িবে কে জানে। চলেন তাহলে? হ্যাঁ, আসি, নমস্কার। কিছু মনে করবেন না। বাড়ি গিয়ে চিঠি দেবেন, কীরকম আছেন, কেমন তো? হ্যাঁ, দেব বই কি, দেব না? বেশ লোক ভূপেনবাবু। ডান হাতে টিনের বিবর্ণ সুটকেসটা, বাম বগলে পুটুলি ও ছাতা লইয়া শান্তিরাম হোটেল হইতে বাহির হইয়া হাঁটিতে হাঁটিতে শেয়ালদয়ের মোড়ে আসিয়া পৌঁছিল। নাশপাতি ছেলেদের জন্য কিছু কিনিয়া লওয়া যাক। 2 পয়সা জোড়া? ডাকাত নাকি রে বাবা? 2 পয়সা জোড়া নাশপাতি কে কবে শুনিয়াছে? দিব্য আপেলগুলো। কত দর? 4 পয়সা জোড়া কেন? পয়সা না? ফলওয়ালা চটিয়া বলিল, বাবু, কোন জমানা মে আপেল পয়সা বিকা? অনেক দরদস্তুর করার পর শান্তিরাম ছোট ছোট নাশপাতি 2 পয়সায় জোড়া দরে 6টি কিনিল। 4 পয়সায় 1 জোড়া আপেলও কিনিল। ফলওয়ালাকে পয়সা বাহির করিয়া দিতেছে এমন সময় পিছন হইতে কে ডাকিয়া বলিল, এই যে শান্তিরামদা, এ কি, যাচ্ছ কোথায়? বাড়ি নাকি? শান্তিরাম পিছন ফিরিয়া চাহিয়া দেখিল, তাহাদের দেশের ঠিক গ্রামের নয়, সরোজ মুখুজ্জে। সরোজ এখানে কোনো মেসে থাকে, সপ্তাহে দেশে যায়, চাকরি করে মার্চেন্ট অফিসে, 80-90 টাকা মাহিনা পায়। আরে ভাই, বাড়ি চললাম, সব উঠিয়া দিয়া চললাম। কেন, তোমার সেই হোটেল? চালাতে পারলাম কই, চল তো ভালো। সকলে খেয়ে বাকি ফেলে মারিয়ে দিলে। এক ব্যাটার কাছে 8 টাকা 10 টাকা বাকি। খেয়ে যাচ্ছে তো খেয়েই যাচ্ছে, উপর হাত করবার নামটি নেই। তাগাদা করতে গেলেই আজ দেব কাল দেব। এদিকে আমার পাওনাদারেরা, বাড়িওয়ালা, কলওয়ালা, মুদি আমায় ছিঁড়ে খাচ্ছে। জচ্চুরে জায়গা কলকাতা, এখানে কি ভদ্রলোক আছে? কিন্তু শান্তিরামদা, দেশে কতদিন যাওনি বলো তো? দেশের অবস্থা জানো? বাড়ি তো যাচ্ছ, বন্যে সব ডুবে গিয়েছে। রসময়পুর থেকে নৌকায় চড়বে আর একেবারে তোমাদের গায়ের বটতলা গিয়ে উঠবে, কুলুবাড়ির কাছে। চাল নেই, ধান নেই, সব ডুবেছে। জিনিসপত্রের দাম চড়া, লোকজনের ভয়ানক কষ্ট। কত বাড়ি ঘর পড়ে গিয়েছে। আর এই দুর্দিনে তুমি যাচ্ছ দেশে? এখন যেও না, আমি বলি। না গিয়ে কি করি? এখানে থেকে পয়সা উপায়ের চেষ্টা করো। এখানে নানা পথ আছে। দেশে কিছু নেই, এক ভিক্ষে ছাড়া। তাই বা দেবে কে? এখান থেকে বাড়িতে পয়সা পাঠাও, তাদের উপকার হবে। শুধু হাতে বাড়ি গিয়ে করবে কি? আচ্ছা, আসি শান্তিরামদা, আসি। বন্যার খবর শান্তিরাম কিছু জানে না। বাড়ির চিঠি পায় না আজ 15-20 দিন। চিঠি না পাওয়ার কারণ সে জানে। 3 পয়সা দামের একখানা পোস্ট কার্ডের পাড়াগাঁয়ের লোক নিতান্ত দরকারি খবর না দিবার থাকিলে চিঠি বড় একটা দেয় না। বিশেষত তাহার সংসারের যা অবস্থা, 3টি পয়সা 3টি মোহর। ট্রেন ছাড়িল, বেলা একদম পড়িয়া আসিয়াছে। স্টেশনের সিগন্যালের লাল সবুজ আলো জ্বলিতেছে। গাড়িতে লোক বেশি নাই। শান্তিরাম এক কোণে বসিয়া জানালার বাহিরে চাহিয়া আছে, আর ভাবিতে ভাবিতে চলিল। সরোজ যাহা বলিল, তাহাতে বাড়ি যাইবার উৎসাহ তাহার কমিয়াই গিয়াছে। সত্য বটে, সে 9-10 মাস বাড়ি যায় নাই। সে অগ্রহায়ণ মাসে বাড়ি হইতে বাহির হইয়াছিল। স্ত্রীর শেষ সম্বল বালা দুগাছা বিক্রয় করিয়া 200 টাকা লইয়া ব্যবসা করিতে আসিয়াছিল কলিকাতায়। 200 টাকার মধ্যে বাড়ি লইয়া ফিরিতেছে 5 টাকা 6.5 আনা।
অবশ্যই কয় মাস কিছু কিছু খরচ পাঠাইয়াছিল বাড়িতে, কিন্তু গত আষাঢ় মাসের শেষ হইতে আর কিছুই দিতে পারে নাই। দেশে থাকিতে পয়সা উপার্জনের কোনো পথ সে বাকি রাখে নাই। লেখাপড়া তেমন জানে না বলিয়া চাকরি জুটে নাই। নাইবা জুটিল চাকরি, ব্যবসা করিয়া বড় লোক হওয়া যায়, চাকরিতে নয়। গুড়ের ব্যবসা, কাঠ চালানির ব্যবসা, তরকারি চালানির ব্যবসা পর্যন্ত কিছুতেই কিছু হইল না। তাই স্ত্রীর বালাজোড়া লইয়া কলিকাতায় আসিয়াছিল কোনো একটা ব্যবসা করিতে। অনেকে পরামর্শ দিয়াছিল হোটেল খুলিতে, খারাপ কিছু চলে নাই, দুবেলা লোকজন খাইতেছিলেও মন্দ নয়। কিসে কি হইল ভগবান জানেন। খরচে আয়ে আর কিছুতেই কুলোয় না এমন হইয়া দাঁড়াইতে লাগিল। বাড়ি ভাড়া বাকি পড়িয়া গেল 3 মাসের। বাড়িওয়ালা শাসাইল জিনিসপত্র আটকাইয়া ভাড়া আদায় করিবে। মুদির দেনা, কয়লাওয়ালার দেনা, তরকারিওয়ালার দেনা, দুধওয়ালার দেনা, ঠাকুরের মাহিনা বাকি, ঝি চাকরের মাহিনা বাকি। হোটেল চলে কি করিয়া? সর্বশান্ত হইতে হইল। সত্যই সর্বশান্ত। এতটুকু সোনার গুড়া নাই ঘরে, এই কটি টাকা সম্বল। বাড়িতে পা দিলে চৌকিদার ট্যাক্সের তাগদা। সেখানেও মুদির দেনা, গোয়ালার দেনা কোনো বা 10-15 টাকা না জমিয়া গিয়াছে। তাহার উপর দেশের অবস্থা যেরকম শোনা গেল, সব কিছু ডুবিয়া গিয়াছে। জিনিসপত্রের দাম চড়া, ধার মেলা দুষ্কর হইয়া উঠিবে এই বাজারে। স্ত্রীপুত্র হয়তোবা উপবাসে দিন কাটাইতেছে। নীরদা কত আশা করিয়াছে। পুজোর সময় আর দিন 17 বাকি পুজোর। স্বামী কলিকাতা হইতে সকলের জন্য নতুন কাপড় ও টাকা কুড়ি লইয়া ফিরিবে। নীরদাকে একদিনের জন্য খুশি করিতে পারে নাই সে। বিবাহ করিয়া পর্যন্ত অভাব 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 আর ঘুচিল না কোনোদিন। অদৃষ্ট, তাহার অদৃষ্ট না নীরদার অদৃষ্ট, দুজনেরই। দেশের স্টেশনে নামিয়া সহযাত্রীদের মুখে শুনিল পায়ে হাঁটিয়া গ্রামে পৌঁছানো যাইবে না। মাতুগঞ্জের বড় বিল ভাসিয়া রাস্তার উপর 1 কোমর জল। এত রাত্রে নৌকাই বা পাওয়া যায় কোথা? চিলমারির নিবন কুলুর তাহার মুদি দোকানের জন্য কলিকাতায় মাল কিনিতে গিয়াছিল। সে 2-3টি মিছরির কুদু লইয়া বড় বিপন্ন হইয়া পড়িয়াছে। এই যে দাদা ঠাকুর, কলকাতা থেকে এলেন বুঝি? এই গাড়িতে এলেন? কই দেখিনি তো। এখন কি করে যাই বলুন তো, একটা লোক নেই স্টেশনে। নৌকো থাকবার কথা বলা ছিল, কই কাউকে তো দেখছি নে। আপনিও তো যাবেন? ওদিকে সব জলে জলময়। একজন কুলি তাহাদের জিনিসপত্র ঝাঁকাই করিয়া লইয়া যাইতে রাজি হইল। কুলিটার মুখে শোনা গেল, স্টেশন ছাড়াইয়া যে বড় মাঠ, কিছু দূর গেলে সেই মাঠের ধারে নৌকো ভাড়ার জন্য মজুদ আছে। মাঠ জলে ভাসিয়া সমুদ্রের মতো দেখা যাইতেছে। শুধু বাবলা গাছ ও অন্যান্য গাছপালার খানিকটা করিয়া জায়গা আছে মাত্র। শান্তিরাম অবাক হইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। বলিল, হ্যাঁ নবীন, এরকম বন্যে তো আর আমরা জ্ঞানে কখনো দেখিনি। এ কি হয়েছে? এ যে চেনা যায় না কিছু। গায়ের মধ্যে জল ঢুকেছে নাকি? বাড়ি পৌঁছতে রাত 11টা বাজিয়া গেল। সবাই ঘুমিয়া পড়িয়াছে। শান্তিরাম ছোট ছেলের নাম ধরিয়া ডাকাডাকি করিতে নীরদা উঠিয়া তাড়াতাড়ি ঘরের দৌড় খুলিয়া বাহিরের রোয়াকে আসিল। রং ফর্সা, রুগা চেহারা। শান্তিরামের অপেক্ষা 7 বছরের ছোট, সুতরাং বয়স 33-32 হইয়াছে। মাথার চুল সামনের দিকে অনেকটা উঠিয়া গিয়াছে। মুখের লালিত্য অনেক দিন নষ্ট হইয়াছে। পরনে লাল পাড় ময়লা শাড়ি, চুল বাঁধা বা পরিচ্ছদের মধ্যে এতটুকু পারিপাট্য নাই। বলতে গেলে পরন পরিচ্ছেদের মধ্যে কোনো পারিপাট্যই নাই। অতিরিক্ত পান দুক্তা খাইয়া দাঁতগুলি কালো। এত রাত্রিরে কোন গাড়িতে এলে? দাও এগুলো আমার হাতে। বাবা, একখানা চিঠি না পত্তর না, ভেবে মরছি। শতুর আজ আবার 3 দিন জ্বর, আর পেটের অসুখ। বুলুর একটা ফোড়া হয়ে কষ্ট পাচ্ছে। ভাবছি আজকালকার মধ্যে একখানা পত্তর দেব। তার উপরে চারিদিকে জল, হাট বাজার করে এনে দেবার লোক পাচ্ছি নে। এই জল পেরিয়ে কে আমার জন্য চিলেমারি থেকে জিনিস কিনে এনে দেবে বলো? খেলে বাঁচলাম, কি আতান্তরে যে পড়েছি। তার উপর এদিকে হাতে ও ও বলু, কি বলছে শোনো? এই যে যাই, চেঁচেও না। কে এসেছে দেখো। তোমার শরীর ভালো আছে তো? এতে আপেল আর নাশপাতি আছে,
সতুকে বুলুকে দাও, খুকিকে দাও এই লেবেন চুষ, কলার আর কমলা লেবুর। খুকি ভালো আছে তো? চলো ঘরে। দাঁড়াও একটু, আলোটা জ্বালি, ঘরে অন্ধকার, সামনেই সব শুয়ে আছে, মারিয়ে চটকে দেবে। খানিক পরে শান্তিরাম সুস্থ হইয়া বসিয়া আছে। ছেলেমেয়েরা তাহাকে ঘিরিয়া বসিয়া কেহ আপিলের টুকরো, কেহ লেবেন চুষ খাইতেছে। নীরদা স্বামীর জন্য ভাত চড়াইতে গিয়াছে রান্নাঘরে। নীরদা নিশ্চয়ই ভাবিয়াছে সে না জানি কত টাকা লইয়াই ঘরে আসিয়াছে। নীরদাকে কিছু বলা হইবে না, এখন না বলাই ভালো। মিথ্যা আশায় রাখিয়া লাভ কি? নীরদার মুখে আনন্দ উৎসাহ যেন ধরিতেছে না, কষ্ট হয় বলিতে। নীরদা যা ভাবছ তা নয়। আমার হোটেল বিক্রি করে দিয়ে চলে এলো, সর্বশান্ত হতে হয়েছে। তোমার সে বালা গিয়েছে, তার টাকা গিয়েছে, 5 টাকা 6.5 আনা মাত্র হাতে অবশিষ্ট আছে। এ কথা বলিতে কষ্ট হয়, নীরদাকে কোনো সুখটা দিয়েছে জীবনে সে? নীরদা ভাত চড়াইতে দিয়া আবার ঘরের মধ্যে আসিল, বলিল, পুজোর আগে আবার যাবে বুঝি? তাই এই যাবে আবার আসবে, মিচিমিচি পয়সা খরচ। একেবারে আর 2 দিন দেরি করে পুজো পর্যন্ত থেকে যাও। ওদের কাপড় চোপড় এনেছে নাকি? শান্তিরাম একবার ভাবিল, বলে, নীরদা কিছুই নেই, সব গিয়েছে। তোমার বালা জোড়াটাও সব উঠিয়ে দিয়ে এলাম, হাত একেবারে খালি। পুজোর কাপড় চোপড় তো দূরের কথা, তোমাদের খেতে দেব যে কোত্থেকে তাই ভেবে। তবু আজ 8 মাস পরে আসিয়া বাড়ি তাহার কি ভালোই লাগিতেছিল। কলিকাতায় হোটেল খুলিয়া থাকার সে এক অন্য ধরনের জীবন। এই কয় মাসে সে তাহা ভালো করিয়াই বুঝিয়াছে। কখনো যে ঘর ছাড়া হয় নাই, তাহার পক্ষে একা ওভাবে নির্বান্ধব স্থানে থাকা কি ভালো লাগে? এ তাহার নিজের বাড়ি, সকলে এখানে আপন। এখানে নীরদা আছে, সুতু, বুলু, খুকি, পিসিমা, পাশের বাড়িতে দুর্গাদাস কামার, নিতাই কামার, এরা সব তাহার আপন। নিতাই তাহার ছেলেবেলার বন্ধু। লেখাপড়া শেখে নাই, পৈতৃক বৃত্তি, দা বাঁধানো, লাঙলের ফাল পাড়ানো অবলম্বন করিয়াছে। তাহাকে সে যে কদিন দেখে নাই, নিতাই কামারের দোকান ঘরে জামরুল তলায় বসিয়া, মানে জামরুল তলার ছায়ায় বসিয়া নিতাই এবং কামার দোকানের সমাগত লোকজনের সঙ্গে বেগুন কুমড়ার গল্প করিতেই কি সুখ! তার তুলনায় হোটেল। কাল নিতাইয়ের সঙ্গে সকালেই দেখা করিতে হইবে। শান্তিরাম খাইতে বসিল। হ্যাঁ গা, পুজো পর্যন্ত থাকবে তো? হ্যাঁ। তা কাপড় জামা ওদের কলকাতা থেকে আনলে না কেন? ওখানে দর বেশি? দর? হ্যাঁ, তা বেশি। হোটেল দেখাশোনা করবে কে এখন? শান্তিরাম কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, হোটেল নেই। নীরদা বিস্ময়ের সুরে বলল, নেই? তবে অন্য কি? কেন? এই সেদিনও তো চিঠি লিখলে হোটেলের কাজ চলছে ভালো। শান্তিরাম বলিল, চলছিল তো ভালোই, তারপর কিসে থেকে কি হলো কেবল দেনা বাড়তে লাগলো, বিক্রি হয়ে গেল দেনার দায়ে। সে বালাজুড়োটা আছে তো? এনেছো সঙ্গে তো? নীরদা এই ধরনের প্রশ্ন করিয়া বড় বিপদে ফেলে। এই ধরনের প্রশ্ন না করিয়া যদি বলিত, সে বালা দুকাচো গুছিয়ে দিয়েছ তো, তাহা হইলে উত্তর দেয়াটা সহজ হইত, যে বালা ঘুচিয়া গিয়াছে, মিটিয়া গেল। এতখানি আশা ভরা প্রশ্নের উত্তর তাহাকে এখন না। সংসার করা এত বিপদ জানিলে সে বিবাহ করিত না। বিবাহ সে ইচ্ছা করিয়া করেও নাই। স্বর্গীয় পিতৃদেব বাঁচিয়া থাকিতে পুত্রবধূর মুখ দেখিবার দুর্নিবার আকাঙ্ক্ষায় 19 বছরের ছেলে শান্তিরামের বিবাহ দিয়ে যান 12 বছর বয়সের নীরদার সঙ্গে। এ বালা কোথায় নীরদা? বালা বিক্রি করেই তো হোটেল খুলেছিলাম। নীরদা হঠাৎ নিজের গালে চর মারিতে মারিতে বলিতে লাগিতে, ও মা, আমার কি হবে? মা, আমার কি হবে? শান্তিরাম বিরক্ত হইয়া বলল, আহ, কি ছেলে মানুষই করো, থামো।
ছেলে মেয়েরা কাঁদিয়া উঠিল। শান্তিরামের ভাত খাওয়া হইল না। সে ভাত ফেলিয়া উঠিয়া নীরদার হাত ধরিল। স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিয়া গেল। নীরদাকে শান্ত করিতে শান্তিরামের সময় লাগিল। মেয়ে মানুষকে বোঝানো দায়। অনেকক্ষণ পরে নীরদা কিছুটা প্রকৃতস্থ হইল। চোখে মুখে জল দিয়ে আসিয়া বলিল, তোমার খাওয়া হলো না? আর দুটি ভাত আছে, বিড়ি নিয়ে আসে। না না, থাক, শোয়া যাক এখন। রাত হয়েছে 12টা কি 1টা। শান্তিরাম স্ত্রীর প্রতি মনে মনে বিরক্ত হইয়াছে। একজোড়া বালা না হয় গিয়াছে, তা বলিয়া সে খাইতে বসিয়াছে আর এমন কুরুক্ষেত্র কাণ্ড! ছি, এর নাম সংসার? একটা সান্ত্বনার কথা নাই, সহানুভূতি নাই। আচ্ছা, সন্ন্যাসে হইয়া গেলে কেমন হয়? অনেকেই তো যায়, সংসার আর ভালো লাগে না। রামকৃষ্ণ পরমহংস ঠিকই বলিয়াছেন, কামিনী কাঞ্চন অসার। তাহাদেরই গ্রামের পাশে বন্দিপুরের মুখুজ্জে বাড়ির বড় ছেলে রাধাকান্ত বহুদিন আগে সন্ন্যাসী হইয়া গিয়াছিল। এখন কি একটা বেশ বড় গুছের নাম লইয়া কাশীতে মঠ করিয়া আছে। বহু শিষ্য সেবক, কোনো কষ্ট নাই, দিব্যি আছে। আর সংসার করিলে তাহারও দশা এই রকমই হইত। ছেলেপিলে লইয়া জড়াইয়া মরিতে হইত একদিন। কামিনী কাঞ্চন সত্যই অসার। নীরদাও স্বামীর উপর বিশেষ সন্তুষ্ট হইয়া উঠিল না। শুইয়া শুইয়া ভাবিতে লাগিল, বালাজোড়াটা একমাত্র সম্বল ছিল। এই তো সংসারের চিরি, তাহার বাবার দেওয়া বালা। শ্বশুর বাড়ি তাহা হইলে ভাবনা থাকিত না। এক কুচু এখানকার সোনা কোনোদিন অঙ্গে উঠে নাই। কি বিবাহই দিয়াছিলেন বাবা, অকর্মণ্য। আসল কথা এই যে অকর্মণ্য স্বামী। কত পুরুষ মানুষ কত কাজ করিয়া পয়সা রোজগার করিতেছে, গরিব অবস্থা হইতে বড় লোক হইতেছে, আর তাহার স্বামী যাহা ঘরে আছে বা ছিল তাহাও ঘুচাইয়া নিশ্চিন্ত হইয়া বাড়ি আসিয়া বসিল। বড়লোক হইতে সে চায় না, কিন্তু এই 2 বছরের বাজারে ছেলেপিলের মুখে অন্ন দিতে হইবে তো। এমন লোকের বিবাহ করা উচিত হয় নাই। বিবাহের শখ আছে, স্ত্রী পুত্র পোষিবার ক্ষমতা নাই। শেষ রাত্রে ভয়ানক বৃষ্টি হইল। ফুটো ছাদ দিয়া নানা স্থানে জল পড়িতে লাগিল। নীরদা ছেলে মেয়েদের লইয়া সরিয়া বিছানা পাতিল। স্বামীর মশারি ভিজিতেছিল দেখিয়া তাহাকে উঠাইল। শান্তিরাম কাঁচা ঘুম ভাঙিয়া যাওয়াতে উঠিয়া বিছানার উপর বসিয়া বলিল, আহ, কি মশারি ভিজছে, ওঠো একটু, বৃষ্টি এসেছে বড্ড। নীরদা মশারি খুলিয়া কোণের দিকে লইয়া গিয়া আবার খাটাইতে লাগিল। শান্তিরাম বিরক্ত মুখে বিছানায় বসিয়াছিল। কেরোসিনের টেমির মৃদু আলোয় নীরদার দিকে চাহিয়া দেখিল। নীরদা দেখিতে যেন বুড়ি হইয়া গিয়াছে এরই মধ্যে। বিবাহের পর প্রথম কয়েক বছর কি সুন্দর ছিল দেখিতে। সে রং, সে চেহারা কয়েক বছরের মধ্যেই যেন ভুজবাজের মতো উড়িয়া গেল। ঠিক তেমন ভালোবাসাই কি এখন আছে? সে আকুলি বিকুলি ভাব, না দেখিলে বাঁচি না ইত্যাদি বহুদিন চলিয়া গিয়াছে। নীরদা মশারি খাটাইতেছে। সামনের কপালখানা মাঠের মতো চওড়া হইয়া গিয়াছে চুল উঠার দরুন। ময়লা শাড়িতে চেহারা আরও খারাপ দেখাইতেছে, যেন ভদ্রলোকের ঘরের মেয়েই নয়। ফর্সা একখানা কাপড় পরিলে কি হইত? শান্তিরামের মনে স্ত্রীর প্রতি হঠাৎ কেমন অনুকম্পা জাগিল। বেচারি নীরদা, তাহারে দোষে নীরদা অমন হইয়া গিয়াছে। মেয়ে মানুষ অসহায়, যেমন রাখিবে তেমনি থাকিবে। পরাও না শান্তিপুর ফরাস ভাঙার জরিপার শাড়ি, চড়াও না মোটর গাড়িতে। এমন চড়িবে যখন, সাজসজ্জাও করিবে তখন। উহার দোষ কি? না, কাল উঠিয়া কোনো একটা চেষ্টা চরিত্র দেখিতে হইবে। হাত পা হারাইলে চলিবে না। নীরদা বলিল, পান দেব? পান খাবে? না, 1 গ্লাস জল দাও বরং। শান্তিরাম বলিল, এখানে আর কত দেনা হয়েছে? তা 15-16 টাকা কেষ্টর দোকানে বাকি পড়েছে। রোজ তাগদা করে। বলেছিলাম পুজোর সময় বাড়ি এলে একেবারে নিও। 15-16 টাকা? এত ধার জমালে কি করে? নীরদা একটু ঝাঁঝের সহিত বলিল, জমবে আর কি করে? 4 মাস যে বাড়িতে উপর হাত করনি সে কথা মনে আছে? চালাচ্ছি কী করে তবে? তবুও আমার কথায় চাল ধার দেয়, নইলে পাড়ায় ধার দেওয়ার দোকান থেকে বন্ধ করে দিয়েছে। এই কথাটিতে শান্তিরামের দুর্ভাবনা আরও বাড়িয়া গেল।
একটা টাকা যাহার কাছে একটা মোহর বর্তমানে, তাহার মুদির দোকানে 15-16 টাকা বাকি। না সুদ করিলে অবশ্যই চলে এবং চলিত, কিন্তু বর্তমানের অসহায় অবস্থায় দোকান হইতে ধারে জিনিসপত্র না লইলে চলিবে না, এবং লইতে গেলেই পূর্বের দেনার কিছু অংশ সুদ করিতেই হইবে। নীরদা বলিল, শুয়ে পড়ো এখন, বেবে আর কি হবে, যা হবার হবে। নীরদার এই কথাটা আবার শান্তিরামের বেশ লাগিল। নীরদার মনে ভালোবাসা আছে, দুঃখ হোক কষ্ট হোক নীরদার মুখখানি দেখিলে তবুও যেন অনেকটা শান্তি। নীরদা বলিল, ওগো শোনো, তোমাদের গায়ে পশুপতি মুখুজ্জি কে ছিল? পুকুরদারের ওই যে বড় 2তলা বাড়িটা, ও তো আমার বিয়ে হয় পর্যন্ত পড়ে আছে ওইভাবে। ওই বাড়ির লোক এসেছে, আজ পুকুর ঘাটে দেখে গাড়ি করে নামলো। একজন চোখটা, এক 16-17 বছরের মেয়ে, এক বুড়ি বোধহয় ওদের মা। মেয়েটা আইবুড়ো, বেশ দেখতে। ওরা পশ্চিমে থাকতো না? শান্তিরাম বলিল, পশুপতি দাদাদের বাড়ি? তা হবে, পশুপতি দাদা তো মারা গিয়েছে না আজ 7-8 বছর। তার ছেলে শুনেছি ইঞ্জিনিয়ার। এতকাল পরে দেশের কথা মনে পড়েছে বোধহয়। লখনৌ না কানপুর কোথায় থাকে, কোনো জন্মে তো আসতে দেখিনি। বাড়িটা তো ভাঙাচোরা, থাকবে কী করে ও বাড়িতে? পরদিন সকালে শান্তিরাম বাহিরের ঘরে বসিয়া আছে। এমন সময় 25-26 বছরের একটি সুদর্শন যুবক আসিয়া তাহাকে প্রণাম করিয়া বলিল, কাকা চিনতে পারেন? শান্তিরাম বুঝিল এটি পশুপতি মুখুজ্জের ছেলে, যাহার কথা রাত্রে হইয়াছিল। বলিল, এসো বাবা এসো, তোমার খুড়িমা বলছিলেন তোমরা কাল এসেছ। তোমার বাবার সঙ্গে আমার যথেষ্টই পুণ্যাত্মা লোক, তোমাদের রেখে স্বর্গে চলে গিয়েছেন। বসো বাবা বসো। বৌদিও এসেছেন নাকি? না, মায়ের শরীর ভালো না, সঙ্গে এসেছেন আমার এক সম্পর্কে মাসিমা। আমি কখনো গায়ে আসিনি, কাউকে চিনি নে, সকলের সঙ্গে আলাপ করে বেড়াচ্ছি। দেখুন এই বাপ ঠাকুরদার দেশ, অথচ কাউকে চিনি নে। বাড়িটা নষ্ট হয়ে গিয়েছে একেবারে। কাল সারা রাত্রির বিছানায় জল পড়েছে। সঙ্গে আমার বোন আছে, ওকেও নিয়ে এলাম। এবার মেট্রিক দেবে, কলকাতায় মামার বাড়ি থাকে পড়ে। বেশ বেশ, খুব ভালো বাবা, যাবে আসবে বই কি। তোমরা গায়ের রত্ন, না এসে গেলে কি হয়? দেখছো তো গায়ের অবস্থা, এমন সোনার চাঁদ চেলে সব থাকতে আমরা কি কষ্টটা পাচ্ছি দেখো গায়ে থেকে। তোমার নামটা কি বাবা? যুবক বলিল, আগে আমার নাম সুশান্ত, আমার বোনের নাম চিন্ময়ী, চিনু বলে ডাকে। আপনার কাছে যে জন্য এলাম তা বলি। বাবা আমাদের হাতে কিছু টাকা দিয়ে গিয়েছিলেন ঠাকুরদাদার নামে গায়ে একটা পুকুর কেটে প্রতিষ্ঠা করবার জন্য। আজ 7 বছর বাবা মারা গিয়েছেন, কিন্তু নানা কারণে আমার গায়ে আসা ঘটেনি। তাই এবার ভাবলুম যাবই, কাজটা সেরে আসে। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে ও তো একেবারে মজা, ভাবছি ওটাকে কাটবো, লোক দিয়ে কাটাবো আর কি। পাড়ার লোকের জল খাওয়ার সুবিধে হয় তাহলে। তা ও পুকুরে আপনার অংশ আছে শুনলুম। আমি অন্য সব অংশীদারের কাছে গিয়েছিলাম, তারা সব রাজি হয়েছেন। এখন আপনি যদি, আমি অবশ্যই ন্যায্য দাম যা হয় দেব। সকলেই রাজি হয়েছে, সকলকেই দেব। শান্তিরাম বলিল, হে আর কি বাবা, খুব ভালো কথা। তোমার খুড়িমার সঙ্গে একবার পরামর্শ করে ওবেলা কি কাল যা হয় বলবো। যুবক চলিয়া গেল। শান্তিরাম স্ত্রীকে ডাকিয়া বলিল, শোনো শোনো, একবার ওকুলে পড়েছি ভাবছিলাম, একটা কুল দেখা গিয়েছে। তারপর পুকুরের ব্যাপারটা বর্ণনা করিয়া বলল, মজা এতো পুকুর পড়ে আছে শ্যাওলা হয়ে, কখনো কিছু তো হয় না। যা পাও 25 টাকাও দেবে, ভগবান জুটিয়ে দিয়েছেন। ভালোই ভালো চুকে গেলে 5 পয়সার হরির লুট দিও। দুপুরের পর পশুপতি মুখুজ্জের মেয়েটি শান্তিরামের বাড়ি বেড়াইতে আসিল। নীরদাকে প্রণাম করিয়া বলিল, কাকিমা আপনার সঙ্গে আলাপ করতে গেলাম। নীরদা কাঁথা সেলাই করতেছিল। তাড়াতাড়ি উঠিয়া মেয়েটিকে চিবুক ছুঁইয়া আদর করিয়া বলিল, হে এসো মা আমার, এসো বসো। গরিব কাকার বাড়ি, তোমায় মা কোথায় বসাই? এ আসনখানাতে বসো মা। দুজনে ভাবসাব খুব শীঘ্রই হইয়া গেল। মেয়েটি বেশ সুন্দরী, সারা দেহে একটা গতির হিল্লোল, ছিপছিপে গরম,
মাথায় একরাশ চুল, একটু নামাইয়া এলানো খোপা বাঁধা, সাদা সিধে ধরনের শাড়ি ব্লাউজ পরনে। হাসি ছাড়া যেন কথা কহিতে পারে না মেয়েটি। নীরদা বলিল, তোমার দাদা এসেছিল ওবেলা তোমার কাকার সঙ্গে দেখা করতে, শুনলাম বড় ভালো ছেলেটি। তুমি স্কুলে পড়ো শুনলাম? কি পড়ো? ক্লাস 10-এ পড়ি, এবার মেট্রিক দেব। তোমার মা এলেন না কেন? কখনো দেখিনি তাকে। তার শরীর ভালো না, বিছানা থেকে উঠলে মাথা ঘুরে, কোথাও বেরোতে পারেন না। আহা, তার দেখাশোনা কে করে? তোমার দাদার বিয়ে হয়েছে? না, দাদা বিয়ে করবেন না, এখন দেশ সেবা করবে। যারা লেখাপড়া জানে না তাদের লেখাপড়া শেখাবে, এসব দিকে মন। দেশের কাজ করবে বলে পাগল, অন্য ধরনের মানুষ দাদা। দাদার কথা বলিবার সময় মেয়েটির চোখের দৃষ্টি স্নেহ ও শ্রদ্ধায় নম্র হইয়া উঠিল। ক্ষণে ক্ষণে ইহার মুখের চেহারা যেন বদলাইয়া যাইতেছে, ভারী জীবন্ত চোখ মুখ। এসব পাড়াগাঁয়ে নীরদা কখনো এমন মেয়ে দেখে নাই। অনেকক্ষণ বসিয়া এই গল্প করার পর মেয়েটি উঠিতে চাহিলে নীরদা বলিল, কিনু মা, গরিব কাকিমার বাড়ি এসেছে, যদি কিছু না খেয়ে তো যেতে পারবে না। তুমি বসো, আমি একটু হালুয়া করে আনি। চিনু বলিল, মুড়ি নেই কাকিমা? মুড়ি খেতে বড় ভালোবাসি। নীরদা তাড়াতাড়ি মুড়ি মাখিয়া আনিয়া দিয়া বলিল, তুমি কি মুড়ি খেতে পারবে মা? সেজন্য দিতে ভরসা করিনি, আমি নিজে মুড়ি ভাজি। সঙ্গে সঙ্গে তাহার মনে হইল মুড়ির ধান ফুরাইয়াছে, অথচ কিনিবার পয়সা নাই। আর 2 দিন পরে চিনু আসিলে তাহাকে মুড়ি দিবার সামর্থ্য পর্যন্ত থাকিত না। মান সম্ভ্রম কি করিয়া বজায় থাকে যে সংসারে? পুরুষ মানুষ অমন অকর্মণ্য। চিনু সেদিন গেল, কিন্তু পরদিন সকালে আবার আসিয়া প্রায় ঘণ্টা 2 নীরদার সঙ্গে কাটাইয়া গেল। ভারী অমায়িক মেয়ে। একদিন সংসারের যত তরকারি সব বটি পাতিয়া বসিয়া কুটিয়া দিতে লাগিল। নীরদার কোনো বারণ শুনিল না। পাড়ার অন্য সকলের বাড়িতে চিনু তত যায় না, যতই এখানে সে আসে। নীরদাকে তাহার কি যে ভালো লাগিল সেই জানে। দিনে অন্তত 2 বার তার এখানে আসাই চাই। নীরদারও তাহাকে বেশ ভালো লাগিল। দিন 10-12 পরে একদিন শান্তিরাম স্ত্রীকে বলিল, শুনেছ, আমার অংশের দাম ধার্য হয়েছে 32 টাকা। আশা করিনি এত হবে, তা সবাই যে দর নিয়েছে আমিও তাই নিলাম। নীরদা অবাক হইয়া বলল, সে কি গো? ওই এক মজা ডোবা 32 টাকা করে অংশ হলে অংশের জন্য সুশান্তকে 200 টাকা দিতে হবে? তা হবে বই কি, ঠাকুরদাদার নামে পুকুর প্রতিষ্ঠে করবার গরজ আছে, টাকা খরচ করবে না? নীরদা গম্ভীর মুখে বলিল, একটা কথা বলি শুনো, তুমি ও টাকা নিতে পারবে না, ছেড়ে দাও অমনি। শান্তিরাম অবাক হয়ে বলল, এমনি ছেড়ে দেব? কেন, বেশ তো তুমি। নীরদা বলিল, চিনু আমাকে বড় ভালোবাসে, এখানে ছাড়া সে কোথাও যায় না, আসে না। 2টি চাল বাজা দিই, তাই হাসি মুখে বসে বসে খায়। মেয়ের মতো মায়া হয়েছে ওর উপর। ওদের কাছ থেকে তুমি ওই ডুবা বেচে টাকা নিতে পারবে না, আর যে টাকা ন্যায্য নেয় তা কখনো নিতে পারবে না তুমি। তবে চলবে কি করে শুনি? এ টাকা ছাড়লে কিসে থেকে কি হবে? তা যাই হোক, ওরা বড় মানুষ বটে, কিন্তু গায়ে সবাই ওদের টকিয়ে নিচ্ছে ছেলে মানুষ পেয়ে। তা বলে তুমি তা নিতে পারবে না, এতে আমাদের ভাগ্যে যা আছে। তুমি নিলে আমি অনত্য বাঁধাবো বলে দিচ্ছি। স্ত্রীকে শান্তিরাম ভয় করিত, কাজে যখন অন্য শরিকেরা ডুবার অংশের দাম করায় গণ্ডায় বুঝিয়া পাইল, শান্তিরাম কিছুতেই টাকা লইল না। সুশান্তকে বলিল, পশুপতি দাদার ইচ্ছেতে তার বাবার নামে পুকুর হবে, আমি তাতে টাকা নিতে পারবো না, এমনি লিখে দিচ্ছি আমার অংশ। ও অনুরোধ করো না বাবা। রাত্রে সে স্ত্রীকে বলিল, কথাই বলে স্ত্রী বুদ্ধি, তুমি টাকা নিতে দিলে না, এখন করো উপোস। 32 টাকায় 2টি মাস ভাবতে হতো না, এখন আমি কোথা থেকে কি করি? এই পুজো আসছে সামনে, অন্তত ওদের কাপড় কিনে তো দিতে পারতাম। নীরদা বলল, ফাঁকি দিয়ে টাকা আদায় করে সে টাকায় আমার ছেলে মেয়ের কাপড় নিতে হবে না। ওরা কাপড় এবার না হয় পরবে না, যেমন চিনো তেমনি ওর দাদা, ওরা ছেলে মানুষ, ওদের কাছ থেকে দাম নিয়ে অনেক টাকা আদায় করে কদিন খাবে? বেশ করেছো, ছেড়ে দিয়েছ। টাকাটা হাতছাড়া হতে শান্তিরাম দুঃখিত হইল বটে, কিন্তু স্ত্রীর এই নতুন মূর্তি
তাহার কাছে লাগিল ভালো। সোনার বালার সুখে স্ত্রীর যে মূর্তি দেখিয়াছিল, ইহা তার বিপরীত। নীরদা? না, বেশ লোক, এ জিনিস যে আবার নীরদার মধ্যে আছে। বলিল, শোনো, ও পাড়ার মহেশ দাদা তো এক শরিক, আমায় ডেকে পরশু বলছে। হ্যাঁ হ্যাঁ, তোমার নাকি 32 টাকা করে অংশ ধার্য করেছ, আমি তোমার অংশ 50 টাকার কমে দেব না। ওদের গরজ পড়েছে, বড় লোক, যা চাইব তাই দিতে হবে। ও খাস ব্রহ্মোত্তর, ছাড়বো কেন অত সহজে? সত্যি যা বলেছ, সুশান্তকে ভালো মানুষ পেয়ে ওরা দাম নিয়ে বেশি টাকা আদায় করছে। করে তাকে করেছে, যার ধম্ম তার কাছে। ও টাকা কদিন কেতে, ও কথা বাদ দাও। পুকুর কাটিয়ে দেবে ওরা এক গাদা টাকা খরচ করে, কিন্তু জল খাবে পাড়ার 5 জনই তো। ওরা সেই পশ্চিম থেকে কিছু পুকুরে জল খেতে এসছে না, আমাদের সুবিধার জন্যই ওরা করে দিচ্ছে। চিনু বলেছিল, ওর দাদার পরের কাজে দেশের কাজে বড় মন দিয়েছে, বেশ ছেলেটি। পুজোর কয়েকদিন বাকি। সুশান্ত সন্ধ্যার সময় শান্তিরামের বাড়ি আসলো। বলিল, কাকা, আমরা কাল চলে যাচ্ছি পশ্চিমে, আমার ছুটি ফুরিয়ে এসেছে। আপনার উপর একটা ভার দিয়ে যেতে চাই। পুকুর কাটানোর ভারটা আপনি নিন। গায়ের মধ্যে আপনি অনেস্ট লোক দেখলুম। চিনুর মুখে আপনাদের সব কথা শুনেছি। একটা প্রস্তাব আছে আমার, যদি কিছু মনে না করেন তবে বলি। আমি এই পুকুর কাটানোর আর আমাদের জমি জমা বাড়িঘর এখানে যা আছে তা দেখাশোনা করবার জন্য মাসে আপনাকে 15 টাকা দেব। পুকুর কাটানো হয়ে গেলে আমাদের বাড়িটা মেরামত করবার ভারও আপনার উপর থাকবে। আমি টাকা পাঠিয়ে দিয়ে খালাস হব। মাঘ মাসের দিকে মাকে নিয়ে এসে পুকুর প্রতিষ্ঠা করে যাব। বলুন কাকা, এতে আপনি রাজি আছেন? রাজি না হলে ছাড়ছি না, গায়ে আর লোক নেই। আর আমাদের যাওয়ার আগে আপনার 2 মাসের টাকা দিয়ে যাব, কেননা পুজো আসছে। খরচপত্র যা আছে তো, পুকুর কাটার দরুনও আপাতত 100 টাকা আপনার হাতে দিয়ে যেতে চাই। আপনাকে সকলে গায়ে বলে হোটেলওয়ালা, কিন্তু দেখেছি আপনি খাঁটি লোক। শান্তিরামের মাথা ঘুরিয়া গেল। ছোকরা আরও সব যে কি বলিয়া গেল, শান্তিরামের মাথার মধ্যে কিছুই ঢুকিল না। সুশান্ত চলিয়ে যাওয়ার পর তাড়াতাড়ি বাড়ির ভিতর গিয়া স্ত্রীকে ডাকিয়া বলিল, ওগো, কোথায় গেলে শুনছ? শোনো শোনো। নীরদা সব শুনিয়া হাসি মুখে বলিল, স্ত্রী বুদ্ধি বলেছিলে যে, আমার বুদ্ধি নিয়ে হলো একটু।